সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব, শক্তির নিত্যতা সূত্র। তো এই সূত্রের বেসিকটা দেখার পরে, শক্তির নিত্যতা সূত্রের বেসিকটা দেখার পরে আমরা আমাদের যে লেকচার শিটটা দিয়েছিলাম ক্লাসে, টেস্ট পেপারের ম্যাথ, টেস্ট পেপারের বিভিন্ন বোর্ডের ম্যাথের যে শিটটা দিয়েছিলাম, এই শিটের আজকের লেকচারটা দেখার পরে আমরা এই শিটের 1 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ, 7, তারপরে হচ্ছে 9, 12, 13, তারপরে হচ্ছে 14, তারপরে 15, এরপর এখানে আছে 18 নম্বর ম্যাথ, দেন এখানে আছে 22 নম্বর ম্যাথ, দেন 22 না, দেন এখানে আছে 21 নম্বর ম্যাথ, এরপর 28, এরপর হচ্ছে 33, 36 এবং সবার লাস্টে এখানে আছে দেখতে পাচ্ছি 39 এবং 40 নম্বর ম্যাথ। তো এই ম্যাথগুলো আমরা আজকের লেকচারের ভিডিওটা দেখার পরে এই ম্যাথগুলো আমরা নিজেই করতে পারবো। ওকে, তো শক্তির নিত্যতা সূত্রের আজকে আমরা 3টা মেইন টপিক দেখব। এই 3টা মেইন টপিকই সাধারণত বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। 3টা মেইন টপিকে অ্যাডমিশনে খুব বেশি আসে না শক্তির নিত্যতা সূত্র, বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা যে 3টা মেইন টপিক দেখব এক এক করে শক্তির নিত্যতা সূত্রে, সেই টপিকগুলো কী কী। সবার প্রথমে আমরা দেখব এটা আমরা এসএসসি লেভেলও দেখেছি, একটা বস্তু যদি বিনা বাধায় পড়তে থাকে, অর্থাৎ বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র। বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত মানে হচ্ছে একবারে উলম্ব রেখায় বরাবর পড়বে, উপর থেকে সে যখন পড়বে একদম সোজা স্ট্রেট লাইন বরাবর পড়বে। বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র দেখব। দেন আমরা দেখব 2 নম্বরে আনত তলবে পড়ন্ত বস্তু। বিনা বাধায় পড়ন্ত বস্তু, এটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর, আর এটা হচ্ছে আনত তল বরাবর পড়ন্ত, আনত তলে পড়ন্ত বস্তু। 3 নম্বরে আমরা দেখব সরল দোলকের জন্য, সরল দোলকে দোলায়িত কোনো বস্তুর জন্য সরল দোলন গতিতে, দোলন গতির বস্তুর জন্য আমরা দেখব শক্তির নিত্যতা সূত্র। সরল দোলন গতির বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। তো এই 3টা টপিক আজকে আমরা দেখব 1 বাই 1। সবার প্রথমে আমরা শুরু করলাম বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য। বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্রটা বোঝার আগে আমরা এখানে একটু সূত্রটা দেখে রাখি। এগুলো আমরা আগেই ক্লাসে আলোচনা করেছিলাম, আগে আমরা ক্লাসে একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই সূত্রটা এসেছিল। এখানে এই যে আমরা 3 নম্বর লাইনে রেড কালারের সূত্রটা রেড কালার পেন দিয়ে সূত্রটা লিখে রাখছি, এই সূত্রটাই হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র। দেখো এখানে কি আছে, শেষ গতিশক্তি কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফাইনাল গতিশক্তি এবং ফাইনাল বিভব শক্তির সমষ্টি ইকুয়ালস ইনিশিয়াল গতিশক্তি এবং ইনিশিয়াল বিভব শক্তির সমষ্টি, অর্থাৎ চূড়ান্ত গতি ও বিভবের সমষ্টি সমান সমান আদি গতি ও বিভবের সমষ্টি। আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি সমান সমান চূড়ান্ত গতিশক্তি বা শেষ গতিশক্তি প্লাস শেষ বিভব শক্তি। তো এই যে শক্তিগুলা একটা বস্তুর মধ্যে যে শক্তিটা জমা থাকে সবসময়, সেই শক্তিটাকে আমরা যান্ত্রিক শক্তি নামে ডাকবো। তো চূড়ান্ত অবস্থায় তার মধ্যে শক্তিটা জমা আছে এরকম দুইভাবে, বিভব শক্তি হিসাবেও এবং গতিশক্তি হিসাবেও। আদি অবস্থায়ও তার কাছে শক্তি জমা আছে এই 2টা ভাবে বা 2টা পার্টে, আদি বিভব শক্তি হিসাবে এবং আদি গতিশক্তি হিসাবে। আদি ও চূড়ান্তর মাঝখানে যে কোনো মোমেন্টে মনে করো একটা বস্তু উপর থেকে পড়তেছে, এই একটা বস্তু উপর থেকে ধীরে 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 নিচের দিকে পড়তেছে। বস্তুটা উপর থেকে নিচে পড়ার সময় তার এটা হচ্ছে আদি অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা, ঠিক আছে? তো আদি থেকে ফাইনালে পড়ার সময় প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টের কথা বলি অথবা আমরা এই পয়েন্টের কথা যদি বলি অথবা এই পয়েন্টের কথা যদি বলি, প্রত্যেকটা পয়েন্টে তার গতিশক্তি এবং বিভব শক্তির যে পরিমাণ, এই গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণটা সবসময় সেম থাকবে। আর গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণ সবসময় সেম থাকলে আমরা বলি বস্তুর যান্ত্রিক শক্তি যেটা, সেই যান্ত্রিক শক্তিটা সবসময় কনজার্ভড। কোনো কিছু কনজার্ভ মানে হচ্ছে ওই জিনিসটার মান চেঞ্জ হচ্ছে না, কোনো ভ্যালু বা কোনো রাশি, কোনো কোয়ান্টিটি কনজার্ভ মানে হচ্ছে ওই কোয়ান্টিটির বা ওই রাশিটার ভ্যালু কখনো চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখানে যে জিনিসটা আজকে প্রুফ করতে বসছি সেটা হচ্ছে এনার্জির কনজারভেশন ল। শক্তির নিত্যতা সূত্রকে কনজারভেশন ল অফ এনার্জিও বলা হয়, অর্থাৎ শক্তিটা যে সবসময় কনজার্ভ থাকে, এই পয়েন্টে শক্তি যতটুকু আছে এখানেও ততটুকু, এখানেও ততটুকু, প্রত্যেকটা পয়েন্টে শক্তিরই কনজারভেশনটা আমরা আজকে প্রমাণ করে করে দেখব। তো বিনা বাধায় পড়ন্ত বস্তুটা সবার প্রথমে শুরু করি।
বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য আমরা তিনটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করি। মনে করো একটা বস্তু এরকম গোলাকৃতির একটা বস্তু উপর থেকে ধীরে 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 নিচে পড়তেছে, ভূমিতে পড়তেছে, এটা হচ্ছে ভূমি, সারফেসে আসছে। আমরা ঠিক সারফেসে যখন বস্তুটা পড়ছে ওই অবস্থার কথা চিন্তা করবো না, কারণ বস্তু যখন সারফেসে চলে আসবে, মনে রাখবো বস্তু যখন সারফেসকে টাচ করে ফেলবে তখন বস্তুর যান্ত্রিক শক্তি শূন্য, বস্তুর যে মেকানিক্যাল এনার্জি সেই মেকানিক্যাল এনার্জির ভ্যালু হবে শূন্য। বস্তু উপর থেকে নিচে পড়তে পড়তে ভূমিতে পৌঁছার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ ভূমি থেকে একটু উপরে থাকার সময় তার মধ্যে যে শক্তিটা থাকবে সেই শক্তিটাকে আমরা বলবো তার যান্ত্রিক শক্তি, এবং তখন তার কাছে শক্তি আছে, কিন্তু ভূমিতে চলে আসলে তার কাছে কোনো শক্তি নেই। তো এখানে বস্তুটার যে যান্ত্রিক শক্তি হবে এটাকে আমরা বলবো চূড়ান্ত যান্ত্রিক শক্তি, ফাইনাল মেকানিক্যাল এনার্জি। আর এখানে বস্তুটার যে যান্ত্রিক শক্তি থাকবে সেটাকে আমরা বলবো ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি। ওকে, ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি। তো ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জিতে কি কি এনার্জি থাকবে? ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জিতে সবার প্রথমে থাকবে কাইনেটিক এনার্জি, দেন থাকবে পটেনশিয়াল এনার্জি। এখানেও সেম, ফাইনাল মেকানিক্যাল এনার্জিতে কাইনেটিক এনার্জি থাকবে একটা, পটেনশিয়াল এনার্জি থাকবে একটা। আবার ইন দ্য মিন টাইম এখান থেকে এই জায়গায় পড়ার সময় মাঝখানে যে কোনো একটা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, এই পয়েন্টে বস্তুর কাছে যে মেকানিক্যাল এনার্জি থাকবে এটা হচ্ছে মাঝামাঝি কোনো একটা জায়গায়, তাহলে আমরা এটারে এম লিখে রাখতে পারি, ই, অর্থাৎ মিডল কোনো পজিশনের মেকানিক্যাল এনার্জি, মানে মাঝামাঝি কোনো একটা পজিশনের মেকানিক্যাল এনার্জি সমান সমান আবার কে প্লাস ইপি। ওকে, তো আমাদেরকে এখন প্রুফ করতে হবে এই তিনটা পয়েন্ট, এটারে বললাম এ পয়েন্ট, এটারে বললাম মিডল পয়েন্টকে বললাম বি পয়েন্ট, আর এই পয়েন্টকে বললাম সি পয়েন্ট। আমাদের এখন প্রুফ করতে হবে এ, বি এবং সি পয়েন্টে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভড আছে কিনা। তো প্রথমে আমরা ধরে নেই বস্তুটা যখন এ পজিশন থেকে সি পজিশনে আসতেছে তখন সে উপর থেকে কতটুকু নিচে নামবে। সে উপর থেকে ধরে নিলাম নিচে নামবে এইচ পরিমাণ উচ্চতা। ওকে, তো ভূমি থেকে সে যখন এইচ পরিমাণ হাইটে এ বিন্দুতে অবস্থান করতেছে তখন তার কাছে কতটুকু মেকানিক্যাল এনার্জি আছে সেটা আমরা একটু হিসাব করি। তো মেকানিক্যাল এনার্জি হিসাব করার জন্য সবার প্রথমে আমাদেরকে তার কাইনেটিক এনার্জি হিসাব করতে হবে। তার কাইনেটিক এনার্জি ইকে সমান সমান সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে বস্তুটা যখন এ বিন্দুতে আসে তখন এ বিন্দু থেকে সে মাত্র পড়া শুরু করেছে, এ বিন্দু থেকে সে পড়া শুরু করেছে। যে বিন্দু থেকে পড়া শুরু করবে সেই বিন্দু থেকে পড়ার জন্য তাকে আমরা যদি কোনো আদিবেগ না দিই, অর্থাৎ জাস্ট যদি ছেড়ে দেই, তাহলে তার কোনো আদিবেগ থাকবে না, তার আদিবেগের ভ্যালু হবে জিরো। অর্থাৎ এই পয়েন্টে তার কোনো বেগ নেই, তার বেগের ভ্যালু জিরো। তাহলে আমরা বলতে পারি এখানে ভি হচ্ছে জিরো। তো ভি জিরো হওয়ার কারণে আমাদের এখানে এ পয়েন্টে, আমরা এখানে এ পয়েন্টের জন্য হিসাব করতেছি, এই পয়েন্টে কাইনেটিক এনার্জির ভ্যালু হয়ে যাবে 0 জুল। ইউনিট অবশ্যই লিখবা। এবার এ পয়েন্টে বস্তুটার বিভব শক্তির পরিমাণ কত? এ পয়েন্টে বস্তুটার বিভব শক্তির পরিমাণ পাচ্ছি ইপি সমান সমান এম জি এইচ, তাই না? চাইলে আমরা অন্যভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি এম জি এইচ টু মাইনাস এইচ ওয়ান, এম জি এইচ ওয়ান। এম জি এইচ ওয়ান কোনটা? এম জি এইচ ওয়ান হচ্ছে ভূমিতে যদি বস্তুটা থাকতো তাহলে তার বিভব শক্তি কত হইতো সেটার পরিমাণ। আর আমরা জানি একটা বস্তু যখন ভূমিতে থাকে তখন তার হাইট হচ্ছে জিরো, তার মানে এই ভ্যালুটা হয়ে যাবে জিরো। তো তখন আমাদের কাছে এম জি এইচ টুই থাকবে। এম জি এইচ টুকে আমরা এম জি এইচ হিসাবে প্রকাশ করলাম। এখানে এইচ টু হচ্ছে এইচকে রিপ্রেজেন্ট করতেছে। এই জায়গায় আমরা যখন এইচ টু আর এইচ ওয়ান দুইটা আলাদা আলাদা হাইট হিসাব করতেছি তখন এখানে এইচ টু কাকে রিপ্রেজেন্ট করতেছে? এইচ টু রিপ্রেজেন্ট করতেছে এখান থেকে এ বিন্দুর উচ্চতা, আর এইচ ওয়ান রিপ্রেজেন্ট করতেছে ভূমির উচ্চতা। ভূমিতে বস্তুটার কোনো বিভব শক্তি থাকবে না, এই জন্য ভূমির উচ্চতা হবে জিরো। তো তাহলে আমাদের এ বিন্দুতে বস্তুর টোটাল যান্ত্রিক শক্তি কত হলো? এ বিন্দুতে বস্তুর টোটাল যান্ত্রিক শক্তি এনার্জি এম, ই এম মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি সমান সমান ই কে প্লাস ইপি। তাহলে এখানে আমরা কত পেলাম? ই কে প্লাস ইপি সমান সমান আমরা পাচ্ছি এম জি এইচ প্লাস জিরো সমান সমান এম জি এইচ জুল। ঠিক আছে, এখানেও একটা জুল লিখে রাখি আমরা, এম জি এইচ জুল। তাহলে এই বিন্দুতে আমরা জেনে গেছি আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে এম জি এইচ। অতএব তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বি বিন্দুতে তোমরা যদি কোনোভাবে প্রুফ করে দেখাইতে পারো যে বি বিন্দুতেও টোটাল মেকানিক্যাল এনার্জি আছে এম জি এইচ এবং সি বিন্দুতেও টোটাল মেকানিক্যাল এনার্জি আছে এম জি এইচ, তাহলেই আমরা বলতে পারবো বস্তুটা উপর থেকে নিচে পড়ার সময় প্রতিটা পয়েন্টে তার মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভড আছে। এইভাবেই আমরা বস্তুটার মেকানিক্যাল এনার্জি কনজার্ভড আছে এটা প্রমাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করে ফেলতে পারবো যে এখানে শক্তির নিত্যতা সূত্রটা পালিত হচ্ছে। ক্লিয়ার? তো দেন আমরা এবার বি বিন্দুতে বস্তুটার মেকানিক্যাল এনার্জি কত সেটা একটু হিসাব করে ফেলি।
বি বিন্দুতে বস্তুর মেকানিক্যাল এনার্জির জন্য আমরা প্রথমে বি দিয়ে ডিনোট করে নিলাম, বি এর হিসাব করতেছি। তো বি বিন্দুতে মেকানিক্যাল এনার্জির জন্য সবার প্রথমে বি বিন্দুর কাইনেটিক এনার্জিটা হিসাব করি। বি বিন্দুর কাইনেটিক এনার্জি ই কে সমান সমান সূত্র আসবে হাফ এম ভি স্কয়ার, তাই তো? আচ্ছা, ভি হিসাব করে নেই। বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আসছিল, আর নিচে যাবে একবারে লাস্টে সি বিন্দুতে। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তো দেখো, এ থেকে বিতে যখন আসতেছে তখন সে একটা উচ্চতা পাড়ি দিছে, একটা হাইট অতিক্রম করছে। যে হাইটটা অতিক্রম করছে সেই হাইটটাকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম। এই এক্স এর ভ্যালু যে কোনোটা হইতে পারে, অর্থাৎ সে এখান থেকে এই পর্যন্ত আসতে পারে। তখন এখান থেকে এই পর্যন্ত উচ্চতাকে আমরা ধরে নিব, মানে এখান থেকে এই পর্যন্ত সে যতটুকু উচ্চতা অতিক্রম করে এসেছে সেটাকে ধরে নিব এক্স। আবার সে যদি এখান থেকে এই পর্যন্ত আসতো তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত উচ্চতাকে ধরে নিব এক্স। তো আমরা এখন ধরে নিলাম যে আমাদের বস্তুটা এ থেকে বি পর্যন্ত এসেছে এবং তখন সে এক্স উচ্চতা অতিক্রম করেছে, আর এবং টোটাল সে যে উচ্চতা অতিক্রম করবে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম এইচ। ক্লিয়ার? তাহলে এবার বলো তো, এ বিন্দু থেকে একটা বস্তু যদি এক্স উচ্চতা অতিক্রম করে বিতে আসে তাহলে বিতে তার বেগ কত হবে? এতে সে যখন পড়া শুরু করছে আমরা এখানে দেখেছিলাম, এ থেকে সে যখন পড়া শুরু করেছিল তখন এ বিন্দুতে তার বেগ ছিল 0। এই বিন্দুতে বেগটা ছিল 0, কারণ এই বিন্দু থেকে আমি জাস্ট তাকে ছেড়ে দিছি। জাস্ট ছেড়ে দিলে এই বিন্দুতে কোনো বেগ থাকবে না। যে বিন্দু থেকে জাস্ট ছেড়ে দিব ওই বিন্দুতে আদি বেগের ভ্যালু হবে 0। তো এ থেকে বিতে আসতে আসতে তার যে বেগ হবে সেই বেগ আমরা ধরে নিলাম ভি। এতে তার যে বেগ সেটা আদি বেগ ইউ, আর ভিতে তার যে বেগ সেটাকে আমরা ধরে নিলাম ভি। তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু কত হবে? এখানে ভি এর ভ্যালু হবে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এক্স, তাই না? তাহলে আমরা এখানে ভি স্কয়ারের জায়গায় এটা বসাই দিতে পারি, হাফ এম ভি স্কয়ারের জায়গায় বসবে ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। হাফ এম ইউর জায়গায় ইউর আদিবেগের মান বসবে 0, আর বাকি থাকবে 0টা এখানে বসলে এই রাশিটা ভ্যানিশ, বাকি থাকবে তখন 2gh। 2 এবং 2 কাটা আমাদের এখানে থাকবে। আচ্ছা, একটু খেয়াল করো, সেইখান থেকে যখন এখানে আসছে তখন x দূরত্ব পাড়ি দিছে, তো আমরা x দূরত্বই লিখবো এখানে, hটা ভুলে লিখে ফেলছি। তাহলে এখানে x দূরত্ব বসালাম, mgx আসলো হাতে। তাহলে বি বিন্দুতে আমাদের গতিশক্তির ভ্যালু হচ্ছে mgx। এবার বি বিন্দুতে আরও একটা শক্তি বের করতে হবে, সেটা হচ্ছে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি। দেখো, বি বিন্দুতে যখন বস্তুটা আসছে তখন সে ভূমি থেকে যতটুকু উপরে থাকবে সেই উচ্চতাটা দিয়ে আমাদের বিভব শক্তি হিসাব করতে হবে। বলতো, বস্তুটা যখন বিতে এসেছে তখন সে ভূমি থেকে কতটুকু উপরে আসে? বস্তুটা যখন বিতে এসেছে তখন সে ভূমি থেকে আসে h-x মিটার উচ্চতায়। দেখো, এই পুরোটা ছিল h মিটার, এই পুরোটা সি থেকে এ পর্যন্ত ছিল h মিটার, এই যেখানে লিখে রাখছি আমরা h মিটার। আর এ থেকে বি পর্যন্ত হচ্ছে x, তাহলে বি থেকে সি পর্যন্ত হবে h-x। এই যে পুরোটা থেকে আমরা x কে বাদ দিয়ে দিব, তাহলেই আমরা সি থেকে বি এর দূরত্ব পেয়ে যাব। তাহলে সুতরাং বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান হবে mg ইন্টু বি বিন্দুর উচ্চতা। বি বিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে, এই বি বিন্দুর উচ্চতা হচ্ছে h-x। তাহলে আমরা এখানে বসাই দিলাম h-x ইকুয়াল টু পাওয়া গেল mgh মাইনাস mgx। তাহলে বি বিন্দুতে টোটাল এনার্জি আমরা এখন পেয়ে গেলাম। টোটাল এনার্জি অফ বি বিন্দুর সমান সমান আসবে ek প্লাস ইপি, ek প্লাস ইপি। এই দুইটা ক্যালকুলেট করলে আমরা এখন পাচ্ছি mgx ক্যান্সেল, আমাদের কাছে আছে mgh। ঠিক আছে? দেখো, আমরা কি বলছিলাম যে এই বিন্দুতে যে যান্ত্রিক শক্তিটা আমরা নির্ণয় করেছি সেই সেম যান্ত্রিক শক্তি যদি আমরা বি বিন্দুতে নির্ণয় করে দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো এখানে শক্তি কনজার্ভড আছে। আর যান্ত্রিক শক্তি কনজার্ভ থাকলেই আমরা বলতে পারবো এখানে শক্তির নিত্যতা সূত্র পালিত হয়েছে। তো দেখো, এ বিন্দুতেও শক্তি যা ছিল, এ বিন্দুতে শক্তি টোটাল ছিল mgh জুল, বি বিন্দুতেও শক্তি টোটাল আসছে mgh জুল। তাহলে আমরা বলতে পারি এ ও বি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্রটা পালিত হয়েছে। এবার দেখাইতে হবে সি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্রটা পালিত হয়েছিল কিনা। সি বিন্দুতে আমাদের বস্তুটার নিত্যতা সূত্রটা পালিত হয়েছিল কিনা। এবার চলো সি বিন্দুর হিসাব করি। বস্তু যখন সি বিন্দুতে আসতেছে তখন সে একেবারে হিসাব করো, এ থেকে সিতে আসার সময় সে টোটাল কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে। এ থেকে সিতে আসার সময় সে টোটাল দূরত্ব পাড়ি দিচ্ছে h। এই যে এ থেকে সিতে আসার সময় টোটাল দূরত্ব পাড়ি দিচ্ছে সে h মিটার। তাহলে সি বিন্দুতে তার যেই গতিশক্তি থাকবে সেই গতিশক্তি ই কে সমান সমান আমরা লিখবো হাফ এম, এবং এখানে যে ভি স্কোয়ার থাকবে সেই ভি স্কোয়ারের জায়গায় এবার লিখবো ইউ স্কোয়ার প্লাস 2g। এবার এ থেকে সিতে আসার সময় উচ্চতা পাড়ি দিয়েছিল h, তাই এখানে লিখবো h।
আগেরবার এ থেকে বিতে আসার সময় উচ্চতা পাড়ি দিয়েছিল এক্স, এজন্য আমরা ভি স্কোয়ারের সূত্রের জায়গায় লিখেছিলাম ইউ স্কোয়ার প্লাস 2gx। যে বিন্দুতে আসবে যাত্রা শুরুর পয়েন্ট থেকে সেই বিন্দুর উচ্চতাটা বসাইতে হবে। বি বিন্দুতে আসছে, তাহলে যাত্রা শুরু থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স, এজন্য আমরা বসাইছি এক্স। সি বিন্দুতে যখন আসবে যাত্রা শুরুর পয়েন্ট থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ, এজন্য এখানে আমরা বসাবো এইচ। তো এখানে আমরা সবগুলো ভ্যালু বসালে পাচ্ছি হাফ ইন্টু এম ইন্টু এই রাশিটার ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা ভ্যানিশ, বাকি থাকবে 2gh। 2 ক্যান্সেল, আমাদের কাছে আছে mgh। তাহলে এখানে সি বিন্দুর কাইনেটিক এনার্জি পাওয়া গেল mgh জুল। এবার সি বিন্দুর পটেনশিয়াল এনার্জি ইপি। সি বিন্দুর পটেনশিয়াল এনার্জিটা একটু খেয়াল করো তো। সি বিন্দুটা ঠিক ভূমিকে স্পর্শ করার আগের মুহূর্ত, ভূমি ছুঁই ছুঁই করতেছে এমন মুহূর্তের কথা। তাহলে যখন ভূমি ছুঁই ছুঁই করতেছে, তখন ভূমি ছুঁই ছুঁই করার সময় আমাদের বিভব শক্তিটাও শূন্য ছুঁই ছুঁই করবে। দেখো, আমি যদি ভূমিতে থাকি আমার বিভব শক্তি শূন্য, আমি যখন ভূমিতে থাকবো তখন বিভব শক্তি শূন্য। ভূমি থেকে অল্প একটু উপরে উঠবো, এমন উপরে উঠবো যে আমি ভূমি পুরোপুরি ত্যাগ করে গেছি, কিন্তু দূরত্বটা খুব বেশি দেখা যাচ্ছে না। মানে ভূমি থেকে আমি যে একটু উপরে উঠছি, ওই উপর যতটুকু উপরে উঠছি সেই দূরত্বটা খুব বেশি না। এবং দূরত্বটা যদি খুব বেশি না হয়, অতি সামান্য হয়, সেক্ষেত্রে আমাদের বিভব শক্তিটাও শূন্যের কাছাকাছি চলে আসবে, কারণ আমি একদম ভূমির কাছাকাছি অবস্থান করতেছি, এর জন্য বিভব শক্তি থাকবে 0 জুল। এটাকে আমরা অন্য কনসেপ্টও বলতে পারি, যেহেতু ভূমির কাছাকাছি তাই এইচ এর ভ্যালু হবে 0, আর এইচ এর ভ্যালু যদি 0 হয় mgh এটার ভ্যালু হবে 0। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি বস্তুটার বিভব শক্তি সি বিন্দুতে যখন আসছে তখন 0 হয়ে গেছে। তাহলে সি বিন্দুতে টোটাল মেকানিক্যাল এনার্জি কত পাওয়া গেল? সি বিন্দুতে টোটাল মেকানিক্যাল এনার্জি পাওয়া গেল ইকে প্লাস ইপি। ইকে পাওয়া গেছে mgh, সেটার সাথে ইপিকে যোগ করলাম, ইপি পাওয়া গেছে 0, তাহলে mgh এর সাথে 0 যোগ করে আমরা পাবো mgh। অর্থাৎ সি বিন্দুতেও টোটাল মেকানিক্যাল এনার্জি পাওয়া গেছে mgh। তাহলে আমরা দেখলাম, আমরা এখন বলতে পারি অতএব এনার্জি অফ ইএ পয়েন্ট ইকুয়ালস মেকানিক্যাল এনার্জি অফ ইএ পয়েন্ট সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ বি পয়েন্ট সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ সি পয়েন্ট। তো যেহেতু 3টা পয়েন্টে আমাদের বস্তুটার মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভড আছে, 3টা পয়েন্টে মেকানিক্যাল এনার্জি ইকুয়াল আছে, ইকুয়াল থাকা মানেই হচ্ছে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভড। আর মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকলে আমরা বলবো আমাদের বস্তুটা শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিনা বাধায় পড়ন্ত বস্তুটা বুঝে ফেললাম, একটু পরে আমরা লেকচার শিটের ম্যাথগুলো দেখব। আগে আমরা একবারেই তিনোটার শক্তির নিত্যতা সূত্রটা একটু দেখে ফেলি, বেসিক দেখে ফেলি, তারপর আমরা ম্যাথে যাবো আর কি। তো এবার আমরা দেখব আনত তলে পড়ন্ত বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্রটা কিভাবে কাজ করে। আনত তল বেয়ে একটা বস্তু পড়তেছে, এমন সময় শক্তির নিত্যতা সূত্রটা কিভাবে কাজ করবে। তো প্রথমে আমরা একটা আনত তল এঁকে নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডের সাপেক্ষে আমাদের বস্তুটা, গ্রাউন্ডের সাপেক্ষে আমাদের তলটা আমরা ধরে নিলাম থিটা ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে। থিটা ডিগ্রি ইনক্লাইন্ড অর্থাৎ থিটা ডিগ্রিতে আনত। আমাদের যে এখানে তলটা আছে, এই যে সারফেসটা আছে, এই সারফেসটা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে আনত। তো এই আনত তলে মনে করো এখানে আমরা একটা হাইট দিয়ে দিলাম। আনত তলের এই শীর্ষবিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে এইচ, আর উচ্চতা সবসময় একটা স্ট্রেট লাইন দিয়ে নিতে হয়, এমন একটা লাইন দিয়ে নিতে হয় যে লাইনটা ভূমির সাথে 90 ডিগ্রিতে আছে। তাহলে এই আনত তলের এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা ভূমি থেকে একটা স্ট্রেট লাইন বরাবর যতটুকু উচ্চতায় অবস্থান করতেছে সেটাকে আমরা ধরে নিলাম এইচ। এবার আমরা এখানে একটা আগের মতো একটা গোলককে রাখলাম। ওকে, এই গোলকের একটা ভর থাকবে, গোলকের ভর বলে দিলাম আমরা এম। এখানেও এই গোলকের একটা ভর ছিল, আমরা ভরের কথা বলতে ভুলে গেছিলাম। তো এখানেও একটা ভর ছিল এম। এম ভরের বস্তুটাই একবার এতে ছিল, একবার বিতে ছিল, একবার সিতে ছিল। নিচে নামার সময় বি কে ক্রস করে সে সিতে চলে আসছে। ওকে, তো আনত তলের এখানে এম ভরের এই বস্তুটা প্রথমে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টের নাম দিয়ে দিলাম এ। নিচে গড়ায় গড়ায় পড়ার সময় সে যখন এই জায়গায় আসবে তখন এই পয়েন্টের নাম দিয়ে দিলাম বি, এবং এই পয়েন্ট থেকে একদম যখন ভূমিতে আসবে তখন ভূমির এই পয়েন্টের নাম দিয়ে দিলাম আমরা সি। তাহলে আমাদের এখানে কি দেখাইতে হবে? একটু আগে আমরা যেই সূত্রটা দেখেছিলাম ওই সূত্র দেখে আমরা বুঝতে পারছি, একটু আগে যে সূত্রটা আমরা দেখেছিলাম ওই সূত্র দেখে আমরা বুঝতে পারছিলাম যে আমাদের দেখাইতে হবে ই কে
আমাদের দেখাইতে হবে মেকানিক্যাল এনার্জি অফ এ পয়েন্ট সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ বি পয়েন্ট সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ সি পয়েন্ট, তাই তো? তাহলে চলো সবার প্রথমে এই বিন্দুর মেকানিক্যাল এনার্জিটা হিসাব করি। এই বিন্দুর মেকানিক্যাল এনার্জি হিসাব করার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুর বিভব গতিশক্তিটা বের করে ফেলতে হবে। এই বিন্দুর গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকে সমান সমান সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এম এর জায়গায় এম থাকলো, আর এ বিন্দুতে বস্তুটা মাত্র এখানে স্থিরভাবে আছে, এখান থেকে মাত্র পড়া শুরু করবে। তো যেখান থেকে পড়া শুরু করবে সেখান থেকে আমি জাস্ট তাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে পড়ার সুযোগ করে দিব। তো জাস্ট যেহেতু ছেড়ে দিছি এই জন্য তার এখানে কোনো আদিবেগ থাকবে না, তার আদিবেগের ভ্যালু এখানে 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারতেছি? তাহলে বস্তুটার এখানে যেহেতু আদিবেগের ভ্যালু 0, আমরা এখানে ভি স্কোয়ারের জায়গায় এখানে ভি দিয়ে সাধারণত যেই পজিশনে সে আছে ওই পজিশনের ভেলোসিটিটাকে বোঝানো হয়। তো আমরা যেহেতু এ পজিশনের কাজ করতেছি সেহেতু এখানে ভি বুঝাবে এ পজিশনের ভেলোসিটি। এ পজিশনের ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম এ পয়েন্টের কাইনেটিক এনার্জি হচ্ছে 0 জুল। এবার এ পয়েন্টের পটেনশিয়াল এনার্জিটা একটু দেখি। দেখো তো এ পয়েন্টটা ভূমি থেকে স্ট্রেইট কতটুকু উপরে আছে? আমরা কি এই লাইনটাকে উচ্চতা বলবো নাকি এই লাইনটাকে উচ্চতা বলবো? দেখো এ পয়েন্টটা যখন এম ভরের গোলকটা যখন এ পয়েন্টে আছে তখন সে ভূমি থেকে যে উচ্চতায় অবস্থান করতেছে সেই উচ্চতা কি এই আনত লাইনটা প্রকাশ করবে না এই খাড়া লাইনটা প্রকাশ করবে? এই খাড়া লাইনটা প্রকাশ করবে। এই খাড়া লাইনের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এম ভরের বস্তুটার এই বিন্দুতে বিভব শক্তি হবে এম জি এইচ জুল। তাহলে সুতরাং আমরা মেকানিক্যাল এনার্জি পেয়ে গেছি এ পয়েন্টের মেকানিক্যাল এনার্জি আসলো ইকে প্লাস ইপি। ইকে হচ্ছে 0 জুল প্লাস ইপি হচ্ছে এম জি এইচ জুল সমান সমান আসবে এম জি এইচ জুল। বুঝতে পারছি? এ পয়েন্টের হিসাবটা তেমন কঠিন ছিল না। বি পয়েন্টে আসি। বি পয়েন্টের হিসাবটা একটু কমপ্লিকেটেড, একটু বেশি করে মনোযোগটা দাও, এখানে মনোযোগটা একটু বাড়ায় ফেলো, এখন দেখবে এটা বুঝতে পারবা, বেশি কঠিন হবে না। যখন বি বিন্দুতে আসবে তখন এ থেকে বিতে আসার সময় সে যে দূরত্বটা পাড়ি দিয়ে বিতে আসবে আমরা ধরে নিব সেই দূরত্বটা হচ্ছে এক্স। আগের মতো কাহিনী, আগেরবার যখন এ থেকে বিতে আসছিল, এ থেকে যখন এম ভরের গোলকটা নেমে বিতে আসছিল তখন এ থেকে বি এর যেই ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিয়েছিলাম এইচ। এ থেকে বি এর যে ডিস্টেন্স বা হাইটটা ছিল সেই হাইটকে ধরে নিয়েছিলাম আমরা এইচ। তাহলে এখানেও সেম, এ থেকে বিতে আসার সময় যে ডিস্টেন্সটা সে পাড়ি দিচ্ছে এখানে হাইট পাড়ি দিচ্ছে না, এখানে একটা আনত ডিস্টেন্স পাড়ি দিচ্ছে। তো এই আনত ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার সময় বস্তুটার মধ্যে যেই আনত তলের জন্য আমরা এখানে আলাদা করে আরেকটা চিত্র আঁকি বি পয়েন্টের হিসাবের জন্য। এই বি পয়েন্টে বস্তুটা যখন আসতেছে তখন এ পয়েন্ট থেকে সে যতটুকু ডিস্টেন্স পাড়ি দিয়ে আসছে সেটাকে আমরা ধরে নিলাম এক্স। এখানে অ্যাঙ্গেল আছে থিটা। ওকে, এবার একটু বলো তো এ পয়েন্টে আসার সময় বা বি পয়েন্টকে ক্রস করার সময় সে কত বেগে ক্রস করবে, বি পয়েন্টটাকে কত বেগে অতিক্রম করে যাবে? তাহলে আমরা বলতে পারি বি পয়েন্টকে অতিক্রম করবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এর জায়গাটা খালি রাখলাম, এরপরে এক্স। ঠিক আছে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এখানে 2g ধরে নাও মনে মনে আপাতত সমান ইন্টু এক্স। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এখানে মনে মনে আপাতত খালি রাখো ইন্টু এক্স। এবার এখানে কেন খালি রাখলো? একটা বস্তু যখন স্ট্রেইট লাইন বরাবর পড়বে, মনে রাখবা একটা বস্তু যখন স্ট্রেইট লাইন বরাবর পড়বে তখন তার অ্যাক্সিলারেশন হচ্ছে জি। আর একটা বস্তু যখন স্ট্রেইট লাইন বরাবর না পড়ে এরকম আনত লাইন বরাবর পড়বে তখন তার অ্যাক্সিলারেশন হবে এ সমান সমান জি সাইন থিটা। কথা হচ্ছে কেন জি সাইন থিটা হবে এবং থিটা কোথায় থাকবে? থিটা যদি এইখানে থাকে তবেই তুমি জি সাইন থিটা বলতে পারবা, থিটা এইখানে থাকলে তুমি জি সাইন থিটা বলতে পারবা না। ক্লিয়ার হয় একটু ব্যাপারগুলো? যখন বস্তু এখান থেকে পড়তেছে তখন বস্তুর উপর যে গ্র্যাভিটি কাজ করতেছে সেই গ্র্যাভিটির দিকে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। এই বিন্দুতে বস্তুটা যখন ছিল তখন বস্তুর গ্র্যাভিটি কাজ করতেছে, গ্র্যাভিটির কাজই হচ্ছে সোজা নিচের দিকে কাজ করা। তাহলে এই বিন্দু থেকে গ্র্যাভিটি কাজ করতেছিল সোজা নিচের দিকে। এখন গ্র্যাভিটি যেদিকে কাজ করতেছে গোলকটা কি সেই দিকে পড়তে পারতেছে? সেদিকে পড়তে পারতেছে না, কারণ এখানে একটা আনত তল দিয়ে গ্র্যাভিটির দিকে পড়ার রাস্তাটা আমরা বন্ধ করে দিছি, ব্লক করে দিছি। এই যে এরকম করে যদি একটা কাঠের তক্তা রাখা হয় সে তো আর কাঠের তক্তা ভেদ করে জি এর দিকে যেতে পারবে না, কাঠের তক্তার উপর গড়াইতে থাকবে।
তো সে যখন কাঠের তক্তার উপর গড়াবে তখন সে যেই ত্বরণে, আমরা দেখি না যে একটা বস্তু কোনো একটা ইনক্লাইন সারফেস বেয়ে যখন গড়ায় পড়তে থাকে তখন প্রতি মোমেন্টে তার বেগটা একটু ইনক্রিজ হয় এবং নিচে পড়তে পড়তে তার বেগটা অনেক হয়ে যায়। তো তার বেগটা বাড়ে কেন? তার বেগটা বাড়ার জন্য তো ত্বরণ দরকার। এই ত্বরণটা সে কোথায় পেল? আমি যেহেতু এখানে কোনো বাইরে থেকে বল প্রয়োগ করি নাই, বাইরে থেকে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে সে এখানে অ্যাক্সিলারেশন কিভাবে পাচ্ছে? অ্যাক্সিলারেশন কোত্থেকে আসলো? অ্যাক্সিলারেশন কোত্থেকে আসলো এখানে? আমরা জানি অ্যাক্সিলারেশন আসার জন্য অবশ্যই ফোর্স দরকার, ফোর্স না থাকলে অ্যাক্সিলারেশন হয় না। যেহেতু আমি গোলকটাকে ধাক্কা মেরে নিচের দিকে ফেলতেছি না, তাহলে এখানে আমি যেহেতু ধাক্কা দেই নেই, তাই বাহ্যিক বল তো শূন্য। তাহলে সে বল কোত্থেকে পাচ্ছে? বল পাচ্ছে এই গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটির কারণে ওজন নামক একটা বল তৈরি হয়। এই ওজন বলেরই একটা অংশ তাকে এই দিকে পড়ার জন্য ত্বরণ সাপ্লাই করে, অ্যাক্সিলারেশন সাপ্লাই করে। তো দেখো আমাদের এখানে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। তো জি যদি সোজা নিচের দিকে কাজ করে, আমরা বলতেছি জি এর একটা উপাংশ কাজ করবে এই দিকে, আর একটু উপাংশ কাজ করবে এই দিকে। জি এর যে উপাংশগুলো আমরা তৈরি করছি, সেই উপাংশগুলো তৈরির শর্ত হলো উপাংশগুলোকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। দেখো আমরা জি এর যে দুটো উপাংশ তৈরি করছি, দুটো উপাংশে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং আমরা বলতেছি এই উপাংশটা জি এর সাথে এই উপাংশটা আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। জি এর সাথে এই উপাংশটা আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এখানে যে থিটা আছে এইখানেও জি এর সাথে এই উপাংশটা সেই সেম থিটা কোণেই অবস্থান করতেছে। অর্থাৎ এই উপাংশের মান হবে, যেহেতু এই উপাংশটা থিটা কোণে অবস্থান করতেছে জি এর সাথে, তাই এর মান হবে জি কস থিটা এবং এর মান হবে জি সাইন থিটা। আমরা আশা করি জানি, মানে আমি আশা করতে পারি যে তোমরা এটা জানো যে এই থিটাটা সেম থিটা। এটা কিভাবে হয় এটা আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে চলো একটু দেখাই দিই আবার। খেয়াল করো, আমরা এখান থেকে নিচের দিকে ধরে নিয়েছিলাম জি কাজ করতেছে এবং বলতেছিলাম এখানে যে থিটাটা থাকবে এখানেও সেম একই থিটা থাকবে, এখানেও সেম একই থিটা থাকবে। আচ্ছা, এই লাইনটাকে আমরা একটু লম্বা করে নিলাম। লম্বা করে আমরা বললাম এইদিকে জি এর আরেকটু উপাংশ কাজ করতেছে, এদিকে জি এর একটু উপাংশ কাজ করতেছে। তবে একটু ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমাদের এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। মনে মনে ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি ধরো মনে মনে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, তাই না? এবার একটু ভালো করে খেয়াল করো তো, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? এই লাইনটাকে তুমি চাইলে এটার উপর নিয়ে আসতে পারো, এই যে এই লাইনটাকে চাইলে এটার উপর এনে বসাইতে পারো, যেহেতু দুইটা লাইনই সমান্তরাল আছে। এই লাইন এবং এই লাইন যেহেতু সমান্তরাল আছে, তাই দুইটাকে তুমি একই লাইন ভাবতে পারো। তো এই লাইনটাকে আমি যদি এখানে নিয়ে আসি, দেখো তো এই লাইন থেকে এই লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? যেহেতু এটার আমরা বলছি জি এর একটা উপাংশ, এটাকে বলছি জি এর আরেকটু উপাংশ, দুইটা উপাংশ মিলে তো 90 ডিগ্রি তৈরি করবে। তাহলে এখানে 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রির মধ্যে এতটুকু অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, এতটুকু অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ আমি এখানে আনত কোণটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে রাখতেছি, জি এর অনুভূমিক উপাংশটাও ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। জি এর অনুভূমিক উপাংশটাও ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। তো সোজা কথা হচ্ছে এখানে যে ত্বরণটা ব্যবহৃত হবে, সেই ত্বরণটা হবে জি এর অনুভূমিক উপাংশের ত্বরণ। অর্থাৎ নিচের দিকে বস্তুটা যেই ত্বরণে পড়বে সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। বস্তুটা নিচের দিকে যেই ত্বরণে পড়বে সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে এখানে আমরা জি এর জায়গায় এবার বসাবো জি সাইন থিটা এক্স। বুঝতে পারছি? তাহলে বি বিন্দুতে এবার বস্তুটার গতিশক্তি কত হলো? বি বিন্দুতে বস্তুটার গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, ভি স্কয়ারের এই অংশটা তো ভ্যানিশ হয়ে যাবে, কারণ এ বিন্দু থেকে পড়ার সময় এ বিন্দুতে আদিবেগের ভ্যালু ছিল 0। এ বিন্দুটা ছিল আদি বিন্দু, বি বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে এ বিন্দুতে যেহেতু আদিবেগ 0, তাই আদিবেগের অংশটা ভ্যানিশ, বাকি আছে 2g sin থিটা এক্স। তাহলে আমরা এখানে বসালাম হাফ ইন্টু এম ইন্টু এটা ভি আর এটা হচ্ছে স্কয়ার ইন্টু 2g sin থিটা এক্স। খেয়াল করো এখানে 2 যদি ক্যান্সেল হয়ে যায়, আমাদের কাছে এখানে বাকি থাকবে mg sin থিটা এক্স। এখানে জাস্ট আনত তলের জন্য সাইন থিটা অংশটা এক্সট্রা আসছে। এছাড়া তুমি আগেরটার সাথে মিলাইতে পারো। আগে দেখো প্রথমবার এখানে আসছিল বি বিন্দুর জন্য mgx, তো এখানে সোজা পড়ার সময় জি সাইন থিটা, সোজা পড়ার সময় থিটা, এই যে যখন সে সোজা পড়তেছে তখন ভূমির সাপেক্ষে কত ডিগ্রি কোণে পড়তেছে? একটা গোলক যখন স্ট্রেইট লাইন বরাবর সোজা পড়তেছে তখন ভূমির সাপেক্ষে সে 90 ডিগ্রি কোণে পড়তেছে। এই জন্য তখন জি সাইন থিটার ভ্যালু হয়ে যায় জি সাইন 90 ডিগ্রি সমান সমান শুধু জি। এজন্য আমরা এখানে জি বসাইছি। এভাবে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো চাইলে। তো এখানে এবার একটু লক্ষ্য করি, বি বিন্দুতে আমাদের গতিশক্তি চলে এসেছে, এবার বি বিন্দুতে বিভব শক্তি লাগবে।
বি বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তিটাও মোটামুটি অল্প একটু কমপ্লিকেটেড। খেয়াল করো কীভাবে আমরা নির্ণয় করতেছি। প্রথমে দেখতে হবে বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। আমরা ধরে নিলাম বি বিন্দুটা ভূমি থেকে এতটুকু উপরে আছে। এখন এই এতটুকু উচ্চতার মান বের করতে হবে, এই লাইনের মান বের করতে হবে, এই লাইনটা কতটুকু উচ্চতায় আছে। দেখো আমরা প্রথমেই বলছি সে এখান থেকে যখন এখানে আসছে তখন এক্স দূরত্ব পাড়ি দিচ্ছে। এখন এক্স দূরত্ব পাড়ি দিলে এইখান থেকে এই জায়গায় আসার সময় যদি এক্স দূরত্ব পাড়ি দিয়ে আসে তাহলে এই লাইন বরাবর সে কতটুকু পাড়ি দিল, অর্থাৎ এই আনত তলবে সে যখন পড়তেছে তখন এই উলম্ব রেখায় তার সরণটা কতটুকু হচ্ছে। উলম্ব রেখায় সরণ বোঝার জন্য আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট থেকে এই উচ্চতার উপর একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলাম কেন? এই লাইনের সমান্তরাল একটা লাইন পাওয়ার জন্য, এই ভূমির লাইনের সমান্তরাল একটা লাইন বের করার জন্য আমরা এখানে একটা লম্ব আঁকলাম। বি বিন্দু থেকে এই হাইটের উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম। এবার একটু খেয়াল করো, এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে এখানেও থিটা অ্যাঙ্গেল থাকবে না? এই জন্যই আমরা সমান্তরাল রাখার চেষ্টা করতেছিলাম, এই লাইনের একটা সমান্তরাল লাইন পাওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে এখানেও তখন যেন থিটা অ্যাঙ্গেলটা হয়। দেখো এখানেও থিটা অ্যাঙ্গেল চলে আসছে। এবার তোমরা ইজিলি বুঝতে পারবা যে এই লাইন যদি এক্স হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেল এই লাইনের মান হবে এক্স কস থিটা এবং এই লাইনের মান হবে এক্স সাইন থিটা। আশা করি বুঝতে পারতেছো কীভাবে হবে। তুমি এভাবে চিন্তা করতে পারো, এই এক্সের এটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর এক্সের এইদিকে থাকবে একটা উলম্ব উপাংশ, এদিকে থাকবে এক্সের মনে করে একটা উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশটাকেই আমরা এখানে কল্পনা করতেছি, ঠিক আছে? এই যে এই ছোট ত্রিভুজে এখানে যে ছোট ত্রিভুজটা আমরা এঁকেছি, এই ছোট ত্রিভুজে প্রথমে এ থেকে বিতে আসার জন্য এক্স দূরত্ব পাড়ি দিয়েছিল। তো এক্সের সাপেক্ষে এই উলম্ব রেখে সে কতটুকু পাড়ি দিল, এখান থেকে এখানে আসার সময় সে যখন এক্স পাড়ি দিচ্ছে তখন এই পয়েন্ট থেকে সে অ্যাকচুয়ালি পাড়ি দিচ্ছে এতটুকু উচ্চতা, অর্থাৎ এক্স সাইন থিটা পরিমাণ উচ্চতা পাড়ি দিচ্ছে। অর্থাৎ এখানে যদি সে 5 মিটার পাড়ি দেয় এখানে পাড়ি দিচ্ছে মনে করো 3.5 মিটার, এখানে যদি 6 মিটার পাড়ি দেয় এখানে পাড়ি দিচ্ছে মনে করো 4 মিটার, এরকম আর কি ব্যাপারটা। এবার আমাদের এই লাইনের মান বের করে কী লাভ হইলো, এই লাইনের মান যে আমরা এক্স সাইন থিটা বের করলাম কী লাভ হইলো। এই লাইনের মান বের করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই বি বিন্দুর উচ্চতাটা এখন জেনে গেছি। এ থেকে যখন বিতে আসছে তখন বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে সেই উচ্চতাটা আমরা জেনে গেছি। দেখো এই লাইনের উচ্চতা এখন কত হবে, পুরোটার উচ্চতা ছিল এইচ, তাই না? এই যে পুরোটার উচ্চতা ছিল এইচ, এইচের মধ্যে এতটুকু হচ্ছে এক্স সাইন থিটা, মানে এই পুরোটার মধ্যে এতটুকু হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে এতটুকু কত হবে? এতটুকু হবে এইচ মাইনাস এক্স সাইন থিটা, তাই না? তাহলে এবার আমার বিভব শক্তির জন্য লিখতে পারি এম ইন্টু জি ইন্টু উচ্চতার জায়গায় লিখব এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে গতিশক্তিও পেয়ে গেলাম, বিভব শক্তিও পেয়ে গেলাম। এবার আমরা বি বিন্দুর মেকানিক্যাল এনার্জি হিসাব করি। সুতরাং মেকানিক্যাল এনার্জি অফ বি সমান সমান ইকে প্লাস ইপি। ইকের ভ্যালু পাওয়া গেছে এম জি, এক্সটাকে আগে নিয়ে আসলাম এক্স সাইন থিটা, প্লাস এখানে পাওয়া গেছে এম জি, আমরা এখানে গুণটা করে ফেলি, এম জি এর সাথে এইচ গুণ করলে পাওয়া যাবে এম জি এইচ মাইনাস এম জি এর সাথে যদি এক্স সাইন থিটা গুণ করি তাহলে পাওয়া যাবে এম জি এক্স সাইন থিটা। তো এখানে আছে মাইনাস এম জি এক্স সাইন থিটা, এখানে আছে প্লাস এম জি এক্স সাইন থিটা, এরা ক্যান্সেল হয়ে আমার কাছে বি বিন্দুর মেকানিক্যাল এনার্জি হিসাবে আসছে শুধু এম জি এইচ জুল। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে মেকানিক্যাল এনার্জি যা পাওয়া গেছে বি বিন্দুতেও মেকানিক্যাল এনার্জি ঠিক তাই পাওয়া গেছে। এবার বাকি আছে শুধু একটা বিন্দু, সেটা হচ্ছে সি বিন্দুতে মেকানিক্যাল এনার্জি কত টোটাল সেটা বের করতে হবে। দেখো সি বিন্দুতে যখন আসতেছে বস্তুটা তখন সে কতটুকু উচ্চতা পাড়ি দিচ্ছে টোটাল, সি বিন্দুতে যখন আসতেছে তখন সে টোটাল কতটুকু উচ্চতা পাড়ি দিচ্ছে। সি বিন্দুতে আসার সময় সে উচ্চতা পাড়ি দিল এই এ বিন্দু থেকে সি বিন্দুতে আসার সময় সে টোটাল উচ্চতা পাড়ি দিচ্ছে এইচ মিটার উচ্চতা। লাইন পাড়ি দিচ্ছে এই লাইনটা, কিন্তু এটা কিন্তু উচ্চতা না। এ থেকে যখন সিতে এসে পৌঁছাবে তখন সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, আলটিমেটলি এখান থেকে সে এই জায়গায় নামলো না, এই যে এখান থেকে এই জায়গায় আসা মানে সে উপর থেকে এতটুকু নামলো। তো এ থেকে যখন সিতে আসছে আমাদের জন্য তখন উচ্চতা পাড়ি দিছে বস্তুটা শুধুমাত্র এইচ। তাহলে সি বিন্দুর জন্য আমরা যদি গতিশক্তি বের করি, প্রথমে গতিশক্তির জন্য আসবে হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর জায়গায় আমরা লিখব ইউ স্কোয়ার প্লাস 2g সাইন থিটা, যেহেতু
এই তল বেয়ে পড়তেছে, এই তল বেয়ে যে ত্বরণ কাজ করতেছে সেই ত্বরণের মান হচ্ছে এ সমান জি সাইন থিটা। তোমরা মনে রাখবা আনত তল বেয়ে নামার সময় সবসময় জি সাইন থিটা কাজ করে। যদি থিটা এখানে থাকে তবেই জি সাইন থিটা কাজ করে, এখানে থাকলে কস থিটা চলে আসবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2g সাইন থিটা। এবার দূরত্বটা দেওয়া লাগবে, এখান থেকে এটা দূরত্ব। আচ্ছা, এখান থেকে এটা দূরত্ব তুমি কি এইচ এর মাধ্যমে দিতে পারো? একটু দেখো তো। এই যে এই বাহুকে আমি যদি অতিভুজ বলি, এটাকে যদি লম্ব বলি, আমি সাইন থিটা সমান সমান কি জানি? সাইন থিটা সমান সমান জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই এই অতিভুজ এসি। তাহলে এসির জন্য, এইচ এর জন্য আমি কি লিখতে পারি? দেখো, এইচ এর জন্য আমি লিখতে পারি এসি সাইন থিটা। আচ্ছা, এসির জন্য কি লিখতে পারি? এসির জন্য আমি লিখতে পারি এসি সমান সমান এইচ ডিভাইডেড বাই সাইন থিটা, তাই না? বস্তুটা যখন এ থেকে সিতে আসলো তখন সে যে লাইনটা পাড়ি দিল সেই লাইনকে আমরা বলতেছি এসি লাইন। এসি লাইনের মান আসছে এইচ বাই সাইন থিটা। তাহলে আমরা এখানে বসাই দিলাম ইন্টু এইচ বাই সাইন থিটা। এবার একটু লক্ষ্য করো, এ থেকে যেহেতু আমরা ধরছি পড়া শুরু করছে, যেহেতু আমরা ধরছি এ থেকে পড়া শুরু করছে, তাই আদিবেগের মান হবে 0। তাহলে এখানে আসবে শুধু হাফ ইন্টু এম ইন্টু, এখানে এই সাইন থিটা পার্টের সাথে সাইন থিটা পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে 2g এবং h। তাহলে একবারে আসবে 2gh, 2 ক্যান্সেল, আমাদের এখানে আসলো শুধু mgh। তো সি বিন্দুতে বস্তুটার কাইনেটিক এনার্জি পেয়ে গেছি। পটেনশিয়াল এনার্জিতে তোমরা বুঝতেই পারতেছো কত হবে, যেহেতু সি বিন্দুটা ভূমিতে অবস্থান করতেছে, তাই সি বিন্দুর পটেনশিয়াল এনার্জি mgh সমান সমান আসবে 0। কারণ এখানে সি বিন্দুটা ভূমিতে অবস্থান করার কারণে ভূমিতে এইচ এর ভ্যালু হচ্ছে 0। সি বিন্দুটা ভূমিতে থাকার কারণে ভূমিতে এইচ এর ভ্যালু হচ্ছে 0। ওকে, তো এবার আমরা 3টা পয়েন্টের মেকানিক্যাল এনার্জি পেয়ে গেছি। তাহলে আমাদের 3টা পয়েন্টের মেকানিক্যাল এনার্জির টোটাল কত হবে? সুতরাং 3টা পয়েন্টের মেকানিক্যাল এনার্জির টোটাল, সুতরাং 3টা পয়েন্টের মেকানিক্যাল এনার্জি এক এক করে আমরা যেহেতু সমান পেয়ে গেছি, আমরা এভাবে লিখতে পারি মেকানিক্যাল এনার্জি অফ এ ইকুয়ালস মেকানিক্যাল এনার্জি অফ বি ইকুয়ালস মেকানিক্যাল এনার্জি অফ সি। বুঝতে পারছি? তাহলে আনত তলের ক্ষেত্রে আমরা দেখলাম বস্তুটার এনার্জি যেটা, সেই এনার্জিটা কনজার্ভড আছে, অর্থাৎ উপর থেকে নিচে পড়ার সময় প্রতিটা মোমেন্টে বস্তুর এনার্জিটা এখানে সমান সমান থাকতেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা সেটা দেখব, সরল দোলন গতির বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র। সরল দোলন গতির বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র। চলো শুরু করি। সরল দোলন গতি, এটাকে খুব ডিটেলসে এক্সপ্লোর করব আমরা চ্যাপ্টার 8-এ গিয়ে। সরল দোলন গতির জন্য আমরা এখানে আপাতত চ্যাপ্টার 8-এ যাওয়ার আগেই চ্যাপ্টার 8-এ 2টা সূত্র নিয়ে কাজ করব। তো আগে তোমাদেরকে সূত্রগুলো দিয়ে নিই। আমরা সরল গতির জন্য সরল গতিতে থাকা কোনো কণা, সরল গতি সম্পন্ন কোনো কণার বেগের জন্য এই সূত্রটা ব্যবহার করব। যে কোনো পয়েন্টে সরল দোলকে অবস্থিত যে কোনো একটা পয়েন্টে কোনো বস্তুর বেগের জন্য আমরা ইউজ করব ভি সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, আরেকটা সূত্রই ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে শক্তির জন্য, সরল দোলকের শক্তির জন্য, সরল দোলকের বিভব শক্তির জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব ইপি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবং গতিশক্তির জন্য আমরা ব্যবহার করব ইকে সমান সমান হাফ এম, কি থাকে এখানে, গতিশক্তির জন্য তো ভি স্কোয়ারই থাকে, তাই না? তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো হাফ এম, ভি এর জায়গায় আসবে এই যে ভি এর জন্য এই সূত্রটা আসবে। এখন এখানে যদি স্কোয়ার করে দিই এখানেও স্কোয়ার হবে, রুটটাও চলে যাবে, তার মানে এখানে থাকবে একবারে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই 3টা সূত্রকেই আমরা ডিটেলসে কিভাবে আসছে আমরা জানতে পারবো যখন আমরা চ্যাপ্টার 8 পড়তে যাব। আমরা যখন পর্যাবৃত্ত গতি পড়তে যাব তখন আমরা এই সূত্রগুলো ডিটেলসে এক্সপ্লোর করব। তো যেহেতু শক্তির নিত্যতা সূত্র 5ম অধ্যায়ের টপিক, তাই আমরা 5ম অধ্যায়েই সরল দোলন গতির সময় যে শক্তির নিত্যতা সূত্রটা পালিত হয় সেটা দেখে ফেলব, এবং দেখার সময় যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো আপাতত আমরা একটু বুঝে নিই। প্রথমে 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রের এখানে কোন রাশিটা কি প্রকাশ করে জাস্ট এতটুকু বুঝলে আমাদের মোটামুটি এখন কাজ চলবে। 1, 2 এবং 3 নম্বর সূত্রে মোটামুটি 3টা প্রতীক আছে, একটু খেয়াল করো। একটা ওমেগা আছে, একটা এ আছে,
এবং একটা এক্স আছে, ঠিক আছে। ওমেগাকে তোমরা বলবা কৌণিক কম্পাঙ্ক। তোমরা তৃতীয় অধ্যায়ে ওমেগাকে দেখছিলা কৌণিক বেগ হিসাবে, সেই ওমেগাকে তুমি সরল দোলন গতিতে বলবা কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করব? ওমেগা দিয়ে। একে আমরা বলবো সরল দোলন গতির জন্য যে সর্বোচ্চ বিস্তার আছে সেটা, এ হচ্ছে বিস্তার, বিস্তারকে প্রকাশ করব এ দিয়ে। আর এক্স কি? এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে সরল দোলন গতি যে কণাগুলা ঘটাচ্ছে সাম্য অবস্থান থেকে, সেই কণাগুলার দূরত্ব, সাম্য অবস্থান হতে যে কোনো কণার দূরত্ব। আচ্ছা, এখানে যে কোনোটা আমরা না ব্যবহার করি, যেহেতু সিম্পল পেন্ডুলাম নিয়ে কাজ করতেছি, সিম্পল পেন্ডুলামে একটাই কণা বা বস্তু থাকে, তো সেখানে আর যে কোনো বলার দরকার নেই। সাম্য অবস্থান থেকে আমরা বলবো ববের বা গোলকের দূরত্ব। বব হচ্ছে সরল দোলকে যেই গোলকটা আর কি কাজ করে, সেই গোলকটা, যে গোলকটা আর কি দুলে, সেই গোলকটার আমরা বব বলি। তো সাম্য অবস্থান থেকে ববের দূরত্বকে আমরা প্রকাশ করব এক্স দিয়ে, দূরত্বকে প্রকাশ করব আমরা এক্স দিয়ে। চলো ব্যাপারটাকে একটু ক্লিয়ার হয়ে নেই, একটা চিত্র দেখি আমরা সরল দোলকের কোনটা কোথায় কাজ করে, একটু ক্লিয়ার হয়ে নেই। মনে করো আমরা এখানে একটা সিলিং আঁকলাম, এখানে একটা সুতা আঁকলাম, সুতার এই দিকে গোলকটাকে নিয়ে এই পর্যন্ত উঠিয়ে আমরা ছেড়ে দিলাম। এই পর্যন্ত উঠিয়ে যখন আমরা ছেড়ে দিব, তখন গোলকটা দুলতে শুরু করবে। গোলকটা দুলতে দুলতে, মানে এখানে উঠিয়ে যখন ছেড়ে দিলাম, তখন উঠিয়ে তো প্রথমে কিছুক্ষণ ধরে রাখছিলাম, তারপরে ছেড়ে দিছি। তো ধরে রাখার পর যেহেতু ছেড়ে দিছি, তাই এখানে তার কোনো বেগ ছিল না। মানে এই পয়েন্টটা সে যখন ত্যাগ করতেছে, এই পয়েন্টটা ত্যাগ করে যখন আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তখন এখানে তার কোনো বেগ ছিল না। এখান থেকে নিচে নামতে নামতে যখন এই পয়েন্টে আসবে, তখন তার বেগ সর্বোচ্চ হয়ে যাবে, এবং এই পয়েন্টে এসে আবার এই দিকে উপরে উঠতে উঠতে যখন এই জায়গায় আসবে, তখন তার বেগ হয়ে যাবে আবার সর্বনিম্ন, অর্থাৎ বেগ হয়ে যাবে আবার শূন্য। তো আবার এই পয়েন্ট পর্যন্ত আসার পরে যেহেতু বেগটা শূন্য হয়ে গেছে, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে তার শেষ পয়েন্ট। এরপরে সে আর এদিকে যেতে পারবে না। এবার এই পয়েন্ট থেকে নিচে নামতে 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 আবার এদিকে চলে আসবে, এদিকে এসে আবার বেগ শূন্য হয়ে যাবে, বেগ শূন্য হওয়ার পর আবার নামতে নামতে এদিকে যাবে, এরকম বারবার রিপিট করতে থাকবে ঘটনাটা। তো এখানে সর্বোচ্চ বিস্তার কোথায় আছে? এখানে সর্বোচ্চ বিস্তারের জন্য আমরা প্রথমে এই এক্সট্রিম সিচুয়েশনটাকে নিচে একটা লাইনের মাধ্যমে প্রকাশ করলাম, এই এক্সট্রিম সিচুয়েশনটাকে নিচে একটা লাইনের মাধ্যমে প্রকাশ করলাম। এবার এদেরকে একটা সরল রেখা দিয়ে যদি ছেদ করি দুইটা লাইনকে, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি, আর এই মধ্য অবস্থান থেকে যদি নিচে একটা লাইন আঁকি, তাহলে আরেকটা বিন্দু পাচ্ছি। এই বিন্দুকে আমরা বলবো সাম্য অবস্থানের বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সাম্য অবস্থান। আচ্ছা, আর এই বিন্দুটারে আমরা বলবো আমাদের সর্বোচ্চ বিস্তার, ধনাত্মক সর্বোচ্চ বিস্তার। এটাকে বলবো আমরা ঋণাত্মক সর্বোচ্চ বিস্তার। ওকে, এবার এক্স কোনটা? তাহলে এক্স হচ্ছে এই পয়েন্ট থেকে, মনে করো গোলকটাকে যখন আমরা এই পয়েন্ট থেকে ছেড়ে দিলাম, এই পয়েন্ট থেকে ছেড়ে দিলে সে নিচে নামতে 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 মনে করি এই পর্যন্ত আসলো। ক্লিয়ার? এবার সাম্য অবস্থান থেকে এই পয়েন্টটাকে আমরা বলবো সাম্য অবস্থান, সরল দোলকের ঠিক মাঝামাঝি পয়েন্টটাকে আমরা বলবো সরল দোলকের সাম্য অবস্থান। তো সাম্য অবস্থান থেকে সে যে উপর থেকে নামতে নামতে এই পর্যন্ত আসছে, উপর থেকে নামতে নামতে এই যে এই পর্যন্ত আসলো, সাম্য অবস্থান থেকে এই দূরত্বটাকে আমরা বলবো, বা সাম্য অবস্থান থেকে এই সরণটাকে আমরা বলবো এক্স। তোমরা বলতে পারো স্যার তার সরণ তো এইদিকে হয়েছে, তাহলে এভাবে কেন ধরবো? এটা আমরা অষ্টম অধ্যায়ে গেলে ক্লিয়ার হব যে সরল দোলকের জন্য সরণ ধরতে হয় সবসময় সাম্য অবস্থান থেকে। সে এদিক থেকে এদিকে আসুক বা এখান থেকে ওই দিকে যাক, যেই দিকেই যাক না কেন, সবসময় আমরা সরণটা ক্যালকুলেট করব সাম্য অবস্থান থেকে সে কত দূর ডান দিকে সরছে অথবা কত দূর বাম দিকে সরছে। ঠিক আছে? তাহলে এক্স কি বোঝায়? এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে ববের দূরত্ব বা সরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এবার চলো আমরা বের করে ফেলি সরল দোলকটা কিভাবে শক্তির নিত্যতা সূত্রকে মেনে চলে। একটা গোলক যখন সরল গতিতে দুলতে থাকে, তখন সে কিভাবে শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলে। ওকে, সবার প্রথমে আমরা ধরে নিলাম গোলকটাকে আমরা এখান থেকে ছাড়বো। ওকে, একটু বড় করে আবার এঁকে নিলাম, অন্য একটা পেজে যাই।
এবার সরল দোলকটা এখান থেকে এদিকে যেতে যেতে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উপরে উঠলো, দেখো এদিকে যেতে যেতে আস্তে আস্তে উপরে উঠতেছে না, উপরে উঠতে উঠতে তার বেগ কমবে, আবার এখান থেকে নিচে নামতে নামতে বেগ বাড়বে, ঠিক আছে। এখান থেকে উপরে উঠতে উঠতে বেগের মান কমে, আর এখান থেকে নিচে নামতে নামতে বেগের মান বাড়ে। আবার এই পয়েন্টটা ক্রস করার পর বেগের মান কমে, কমতে 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 এখানে এসে শূন্য হয়ে যায়। আবার এই পয়েন্ট থেকে যখন নামতে থাকে বেগের মান বাড়তে থাকে, বাড়তে 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 এখানে এসে সর্বোচ্চ হয়ে যায়। এখান থেকে আবার যখন উপরে উঠতে থাকে, উঠতে উঠতে এখানে এসে বেগের মান শূন্য হয়ে যায়। বারবার এটা রিপিট করতে থাকে। তো আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে এই পয়েন্টে বেগের ভ্যালু 0, এই পয়েন্টে বেগের ভ্যালু 0, এবং এই পয়েন্টটাতে বেগের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। এই পয়েন্টে বেগের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, একদম মাঝামাঝি সাম্য অবস্থানটা যখন ক্রস করতেছে দুলার সময়, তখন সাম্য অবস্থানে বস্তুটার বা ববের বেগ থাকতেছে সর্বোচ্চ। তো এই পয়েন্টটা যখন সে ক্রস করতেছে, তখন এই পয়েন্টে যেহেতু বেগের মান শূন্য, আমরা তিনটা পয়েন্টের আলাদা আলাদা নাম দিই। এ পয়েন্ট, বি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট বলতে পারি, অথবা মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিতে পারি, মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিতে পারি ডি, ঠিক আছে। এখানেও মাঝামাঝি একটা যে কোনো পয়েন্ট নিয়ে নিতে পারি ই। এই সবগুলা বিন্দুতে ববটা যখন দুলতেছে তখন এর এই গতিপথের যখন যে বিন্দুটা পাস করতেছে, তখন ওই বিন্দুতে তার যান্ত্রিক শক্তি সব সময় একই থাকবে। অর্থাৎ ববটা যখন এখানে আসে তখন তার যান্ত্রিক শক্তি টোটাল যত, ডিতে আসলো যান্ত্রিক শক্তি সেম, বিতে আসলো যান্ত্রিক শক্তি সেম, এখানে আসলো যান্ত্রিক শক্তি সেম, এখানে আসলো যান্ত্রিক শক্তি সেম। অর্থাৎ তার যান্ত্রিক শক্তিটা সব জায়গায় সেম, অর্থাৎ কনজার্ভড, অর্থাৎ শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। কীভাবে চলে? সরল দোলকে দুলতেছে এমন একটা বস্তু, সরল দোলকে দোলায়মান একটা বস্তু, কিভাবে দোলার সময় শক্তি সংরক্ষণশীল নীতিটা প্রতি মোমেন্টে মেনে চলে, প্রতি মোমেন্টে সে কীভাবে এটা মেনে চলে, ঠিক আছে। আমরা তো এইখান থেকে আগেই ভালো করে বুঝে নিছি। আবার মনে করো এইখান থেকে গোলকটা যখন যে জায়গায় আসবে, গোলকটা মনে করো এখন এই জায়গায় আছে, তাহলে সাম্য অবস্থান থেকে গোলকটার দূরত্বটা আমরা বলবো এক্স। গোলকটা যখন যে জায়গায় আছে সাম্য অবস্থান থেকে সেই দূরত্বটাকে আমরা বলবো এক্স অলওয়েজ, ঠিক আছে। তাহলে এবার আমরা তিনটা পয়েন্ট আপাতত সিলেক্ট করে নিলাম। একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, আর একটা পয়েন্ট হচ্ছে সি, ঠিক আছে। এটাকে সাধারণত পজিটিভ এক্সট্রিম বলা হয়, এটাকে নেগেটিভ এক্সট্রিম বলা হয়। এক্সট্রিম কেন বলে? কারণ এদিকে যেতে যেতে সে এক্সট্রিমলি এই পর্যন্তই যেতে পারবে, এরপরে সে আর যেতে পারবে না, এটা হচ্ছে তার এক্সট্রিম পয়েন্ট। এজন্য এটাকে পজিটিভ এক্সট্রিম বলে। সাম্য অবস্থান থেকে রাইট সাইডের ডিস্টেন্সকে আমরা বলবো পজিটিভ, লেফট সাইডের ডিস্টেন্সকে আমরা বলবো নেগেটিভ। এবার রাইট সাইডে যেতে যেতে সর্বোচ্চ যে জায়গায় যেতে পারবে সেটাকে বলবো পজিটিভ এক্সট্রিম, আর লেফট সাইডে সর্বোচ্চ যেতে যেতে সর্বোচ্চ যতটুকু যেতে পারবে সেটাকে বলবো নেগেটিভ এক্সট্রিম। তো এবার একটু খেয়াল করি, সে যখন এতে আসে, এ বিন্দুতে তার বিভব শক্তি কত? এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুর জন্য বিভব শক্তি ইপি সমান সমান আসবে, আমরা একটু আগে সূত্র দেখেছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে আমরা এখানে বিভব শক্তির জন্য সূত্র দেখেছিলাম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর গতিশক্তির জন্য সূত্র দেখব হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গতিশক্তির মেন সূত্রটা ঠিকই আছে, হাফ এম ভি স্কোয়ার। সেখানে আমরা ভি এর পরিবর্তে ভি এর ভ্যালু লিখে দিছি। এই যে এখানে দেখো ভি এর সূত্রটা লেখা আছে, ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে ভি এর পরিবর্তে, এই যেখানে ভি ছিল, ভি এর পরিবর্তে ভি এর ভ্যালু বসাইয়ে দিছি, আর কিছু না। তাহলে এখানে কত আসলো? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই পয়েন্টের হিসাব করতেছি না, এই পয়েন্টের হিসাব করার সময় একটু খেয়াল করো, সাম্য অবস্থান থেকে বস্তুটা যখন এই পয়েন্টের দিকে যাচ্ছে তখন সে সর্বোচ্চ কতটুকু গেল? সাম্য অবস্থান থেকে এই দূরত্বটা গেল। এই লাইনটাকে তুমি চাইলে সাম্য অবস্থান বলতে পারো, এই বিন্দুটাকেও সাম্য অবস্থান বলতে পারো, এই সুতার মাঝখানে যে কোনো বিন্দুকে তুমি সাম্য অবস্থান বলতে পারো, এটা হচ্ছে সুতা। তো দেখো আমাদের বস্তুটা এখান থেকে সাম্য অবস্থানের দিকে যেতে যেতে সে সরল রৈখিকভাবে কতটুকু দূরত্ব গেছে। তোমরা তো জানো যে সরণ সবসময় সরল রৈখিকভাবে হিসাব করতে হয়, সরণ সবসময় হিসাব করতে হয় সরল রৈখিক। তো সাম্য অবস্থান থেকে আমাদের বস্তুটা যখন এই জায়গায় আসছে তখন তার সরণ কত? তখন তার সরণ হচ্ছে এতটুকু। বস্তুটা যখন এই জায়গায় আসবে তখন তার সরণ কত? তখন তার সরণ হচ্ছে এই এতটুকু। তো বস্তু যখন এখানে আসছে তখন তার সরণ হচ্ছে এই লাইনের সমান। এখন এই লাইনটা দেখো তো, সাম্য অবস্থান থেকে বস্তু সর্বোচ্চ যতটুকু যেতে পারতেছে এই লাইনটা সেই মানকেই প্রকাশ করতেছে না। তো যেহেতু এই লাইনটা সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে প্রকাশ করে, তাই এই লাইনকে আমরা বলবো বিস্তার, আর বিস্তারকে আমরা প্রকাশ করি এ দিয়ে। এই এ লিখছি এই পয়েন্টটাকে ডিনোট করার জন্য, আর এই হচ্ছে সাম্য অবস্থান থেকে গোলকটার বা ববটার সর্বোচ্চ যতটুকু সরণ হয়েছে সেই সরণের ভ্যালু। তাহলে দেখো এই এক্স এর কাজ কি? এই এক্স এর কাজ হচ্ছে সাম্য অবস্থান থেকে কতটুকু সরণ হয়েছে সেই মানটাকে রিপ্রেজেন্ট করা। এখন সাম্য অবস্থান থেকে কতটুকু সরণ হয়েছে? সাম্য অবস্থান থেকে সরণ হয়েছে এ। তাহলে আমরা এক্স এর জায়গায় এখন সরণের জন্য লিখব এ। তাহলে এখানে একবারে আসবে হাফ এম
ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। পেয়ে গেছি আমরা এ বিন্দুতে বিভব শক্তি। এবার এ বিন্দুতে গতিশক্তি। সরল দোলকটা যখন এ বিন্দুতে গেছে তখন এ বিন্দুতে উঠতে উঠতে বেগ হারাচ্ছে, হারাইতে এ বিন্দুতে এসে তার বেগটা একদম শূন্য হয়ে গেছে, বেগ একদম ভ্যানিশ হয়ে গেছে। তো এই বিন্দুতে যেহেতু কোনো বেগ নাই, তাই এই বিন্দুতে আমাদের গতিশক্তির জন্য আসবে হাফ এম ভি স্কোয়ার সমান সমান 0 জুল। তাহলে এই বিন্দুর টোটাল মেকানিক্যাল এনার্জি পাওয়া গেল, মেকানিক্যাল এনার্জি অফ এ সমান সমান টোটাল পাওয়া গেল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 0 সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার জুল। ক্লিয়ার? এবার বি বিন্দুতে যাব। বি বিন্দুতে আসি আমরা যখন বি বিন্দুতে আসছি তখন বি বিন্দুতে বিভব শক্তি কত? বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার বি বিন্দুটা দেখো সাম্যাবস্থানেই অবস্থান করতেছে না? বি বিন্দুর অবস্থান কোথায়? বি বিন্দু সাম্যাবস্থান যেখানে আছে বি বিন্দুও সেখানেই আছে। তাহলে বি বিন্দু ও সাম্যাবস্থান একই জায়গায় হওয়ায়, বি বিন্দু এবং সাম্যাবস্থান একই জায়গায় হয় আমরা বলতে পারি এখন এক্স এর ভ্যালু হবে 0, কারণ এক্স কাউন্ট করতে হয় সাম্য অবস্থান থেকে। মনে করি এটা হচ্ছে সাম্য অবস্থান। এখন সাম্য অবস্থান থেকে বিও আছে এই বিন্দুতে, সাম্য অবস্থানে এই বিন্দুতে, তাহলে সাম্য অবস্থান থেকে বিতে যেতে আমার কতটুকু দূরত্ব পাড়ি দিতে হবে? কোনো দূরত্বই পাড়ি দিতে হবে না, তাই এখানে 0। তাই বিভব শক্তির ভ্যালু আসবে বি বিন্দুতে 0 জুল। এবার বি বিন্দুতে গতিশক্তি কত? বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান সমান আসবে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো ভি এর জায়গায় কাকে বসাবো? ভি এর জায়গায় বসাবো আমরা জানি, একটু আগে দেখছি, ভি এর সূত্র হচ্ছে ওমেগা স্কোয়ার। একবারে ভি স্কোয়ারের জন্য বলতেছি, অ্যাকচুয়ালি ভি এর জন্য আসবে ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ভি স্কোয়ারের জন্য কি আসবে? ভি স্কোয়ারের জন্য আসবে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা বি বিন্দুর জন্য হিসাব করতেছি। বি বিন্দুতে এক্স কত? বি বিন্দুতে এক্স হচ্ছে 0। বি বিন্দু যেহেতু সাম্য অবস্থানে সেহেতু বি বিন্দুতে সরণ হবে 0, তাহলে এক্সের জায়গায় বসাই দিব 0। তো এখানে আসবে হাফ এম ওমেগা স্কোয়ার, এক্সের জায়গায় বসাই দিব 0, তাহলে বাকি থাকবে এখানে শুধু এ স্কোয়ার। এ স্কোয়ার থেকে 0 গেলে বাকি থাকবে এ স্কোয়ার, তার সাথে এটা গুণ করলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এবার বলো বি বিন্দু মেকানিক্যাল এনার্জি টোটাল কত হবে? মেকানিক্যাল এনার্জি অফ বি পয়েন্ট, মেকানিক্যাল এনার্জি অফ বি পয়েন্ট সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 0 সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার জুল। ক্লিয়ার? এবার লাস্ট সি বিন্দুতে। সি বিন্দুতে যখন যাচ্ছে তখন তার বিভব শক্তি কত, গতিশক্তি কত এবং টোটাল মেকানিক্যাল এনার্জি কত? চলো সি বিন্দুতে যখন যাচ্ছি তখন সি বিন্দুর প্রথমে বিভব শক্তি বের করে ফেলি। সি বিন্দুর বিভব শক্তির জন্য আসবে ইপি সমান হাফ এম, ইপি সমান হাফ এম ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে এক্সের জায়গায় কি বসাই দিব? এক্সের জায়গায় আমরা বসাই দিব সি বিন্দুতে যখন আসছে তখন সে কতটুকু আসছে? তখন সে সর্বোচ্চ বিস্তার পরিমাণের আসছে, এজন্য এখানে এক্স এর ভ্যালু হবে এ। বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছে তখন বি থেকে সি এর দূরত্ব হচ্ছে সরল দোলকটার সর্বোচ্চ পরিমাণে বিস্তারের সমান, এজন্য সরণ হচ্ছে এখানে এ। তাহলে এবার এক্স এর জায়গায় বসাই দিব আমরা এ। কি লিখলাম এটা? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় বসাই দিব এ স্কোয়ার। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি পেয়ে গেছি। কাইনেটিক এনার্জি, এই যে এখানে এসে বেগ 0 হয়ে যাবে কিছুক্ষণের জন্য, বেগ এখানেও 0 এখানেও 0। তাহলে এখানে এসে যেহেতু বেগ কিছুক্ষণের জন্য 0 হয়ে গেছে আমরা বলতে পারি এখন ইকে সমান সমান 0 জুল। তাহলে সি বিন্দুতে আমাদের টোটাল শক্তি আসলো, সুতরাং ইপি সমান সমান ইকে সমান সমান ইপি প্লাস ইকে সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ সি পয়েন্ট। তাহলে মেকানিক্যাল এনার্জি অফ সি পয়েন্ট কত আসতেছে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস 0 সমান সমান একবারে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা বলতে পারি সুতরাং সরল দোলকের ক্ষেত্রেও মেকানিক্যাল এনার্জি অফ পয়েন্ট এ, মেকানিক্যাল এনার্জি অফ পয়েন্ট এ সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ পয়েন্ট বি।
সমান সমান মেকানিক্যাল এনার্জি অফ পয়েন্ট সি। সরল দোলকের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি। তাহলে আমরা দেখলাম সরল দোলক আনত তল এবং অভিকর্ষর প্রভাবে মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত বস্তুর জন্য শক্তি সংরক্ষণশীল নীতি প্রতিপাদিত হচ্ছে তিনোটা ক্ষেত্রেই, অর্থাৎ তিনোটা ক্ষেত্রেই শক্তি নিত্যতা সূত্র এখানে মেনে চলতেছে বস্তুগুলো। তো আমাদের এই যে লেকচার শিট, এই লেকচার শিটের এখানে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আজকের বেসিক দেখে তোমরা প্রথমে একটু ট্রাই করো। আজকের বেসিকটা দেখে দেখো যে 15টা ম্যাথের মধ্যে তোমরা কতগুলো ট্রাই করে নিজেরা পারো। নেক্সট ক্লাসে আমি এই 3টা সূত্রের প্রতিপাদন থেকে এই যে এখানে ম্যাথগুলো দেখালাম 15টা ম্যাথ, এই 15টা ম্যাথ আমি কিছু সলভ করার জন্য হিন্টস দিয়ে দিব, কিছু আমি পুরোটা সলভ করে দিব। আপাতত এবার তোমরা নিজেরা একটু ট্রাই করো, দেখো যে কতগুলো পারো। আমি আশা করি যে অনেকগুলোই তোমরা পারবা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।